তৃতীয় দিনে গড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত সংঘাত। পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে ৩২ জনের। গাজায় খাবার ও ক্ষুধাকে হাতিয়ার করে চলছে ইসরায়েলি নিধনযজ্ঞ। ফিলিস্তিনি প্রাণহানি ৬০,০০০ ছুঁই ছুঁই। তৃতীয় দিনে গড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত সংঘাত। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এ নিয়ে প্রাণ গেছে কমপক্ষে ৩২ জনের। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২ লাখ সীমান্তবাসী। এ অবস্থায় অবিলম্বে থাইল্যান্ডের সাথে যুদ্ধবিরতি চেয়েছে কম্বোডিয়া। চলমান সংঘাতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। গত ৩ দিন ধরে সীমান্তে তুমুল লড়াই চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার। দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরনো। প্রেয়াহ বিহার মন্দির এলাকায় সংঘাতের ১ দশক পর ফের দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা, যা এবার রূপ নিল রক্তাক্ত সংঘাতে। শনিবার ভোরেও পারসাদ প্রদেশে হামলা চালায় থাইল্যান্ড, এমন অভিযোগ কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এ হামলাকে উস্কানিমূলক ও পূর্ব পরিকল্পিত আগ্রাসন হিসেবে আখ্যা দেয় দেশটি। এদিকে থাইল্যান্ডের দাবি ত্রাত প্রদেশে প্রথমে হামলা চালিয়েছে কম্বোডিয়া, যা প্রতিহত করেছে থাই সেনারা। দুই দেশের সংঘাতে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্ত এলাকায়। আতঙ্কে দিন পার করছেন সীমান্তবর্তী মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ লাখ মানুষকে। আমার বাড়ির খুব কাছে একটা বোমা বিস্ফোরণ হয়েছে। ভয়ে আমার স্ত্রী ও সন্তানদের অন্য জায়গায় চলে যেতে বলেছি, আর আমি বাড়ি পাহারা দিচ্ছি। দুপক্ষের সংঘাতে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। দ্রুত যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা উচিত। সংঘাতময় পরিস্থিতিতে শুক্রবার জরুরি বৈঠকে বসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এতে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়া কেউ। সেই সাথে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন তিনি। কম্বোডিয়া কূটনৈতিক সমাধানের জন্য আলোচনায় বসতে চাইলে তাতে প্রস্তুত আছে থাইল্যান্ড, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোলন্দেজ বালানকুরা। চলমান সংঘাতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রাখি জেসমিন, চ্যানেল 24। গাজায় জায়নবাদীদের হামলায় একদিনে প্রাণ গেছে আরও ৮৯ ফিলিস্তিনির। আহত প্রায় ৫০০। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৬০,০০০ ছুঁই ছুঁই। এ পর্যন্ত গাজায় অনাহারে প্রাণহানি ১২০ ছাড়িয়েছে। মিসাইল কামানের পর গাজায় জাতিগত নিধনে ক্ষুধাই এখন বড় অস্ত্র জায়নবাদীদের। উপত্যকায় অনাহারে নতুন করে প্রাণ গেছে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনির। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা ১২০ ছাড়িয়েছে। ক্ষুধা থেকে বাঁচতে ত্রাণ কেন্দ্রের লাইনে দাঁড়িয়েও হচ্ছে না শেষ রক্ষা। সেখানেও দখলদারদের নির্বিচার গুলিতে প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। উপত্যকার ১/৩ মানুষ এখন অভুক্ত অবস্থায় দিন পার করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অপুষ্টিজনিত কারণে অন্তত ৯০,০০০ নারী শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। তবে নিরবিচ্ছিন্নভাবে ত্রাণ কার্যক্রম চলছে জানিয়ে অপুষ্টিজনিত সমস্যার জন্য হামাস দায়ী বলে দাবি আইডিএফ-এর। উপত্যকার পরিস্থিতি এখন ভয়াবহ। খাবার পানি সহ সব রকম সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। এমন অবস্থায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরী একমাত্র পথ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে যৌথ বিবৃতি প্রকাশ করেছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। সেই সাথে অবিলম্বে ত্রাণ প্রবাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জিম্মি মুক্তি দেওয়ার পর পরবর্তী পরিস্থিতি নিয়ে ভীত হামাস। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পেছনেও হামাসকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে যুদ্ধবিরতি আলোচনা থেকে নিজেদের গুটিয়ে নেয় ওয়াশিংটন। কাতারে চলমান আলোচনা থেকে নিজেদের প্রতিনিধি ফিরিয়ে নিয়েছে ইসরায়েলও। তবে হামাসের গঠনমূলক ও ইতিবাচক অবস্থানকে কাতার ও মিশর স্বাগত জানিয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। কানাডার সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে আর আশাবাদী নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, আগস্টের
1 তারিখের মধ্যে চুক্তি করতে কোনো অবস্থান দেখায়নি কানাডা। তাই এ বিষয়ে আর কোনো আশা রাখছেন না তিনি। এদিকে দেশটির প্রধানমন্ত্রী জানান কোনো বাজে বাণিজ্য চুক্তি করবে না কানাডা। সব মিলিয়ে কানাডার উপর 35% শুল্ক আরোপের সম্ভাবনা বেড়ে গেল। বর্তমানে কানাডার উপর পণ্যের 25% শুল্ক আরোপ করা হয়েছে। অ্যালুমিনিয়ামের উপর 50 আর ইস্পাতে 25% শুল্ক গুনতে হচ্ছে কানাডাকে। যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে বর্তমানে স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। ট্রাম্প বিরোধী প্লাকার্ড পোস্টারে চেয়ে যায় এডিনবরায় মার্কিন দূতাবাস চত্বর। এ সময় ট্রাম্পের নানা নীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ড সফর ঘিরে এডিনবরায় মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভে নামেন হাজারো মানুষ। স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে ট্রাম্প যখন তার টার্নবেরি কোর্সে গলফ খেলছিলেন, সে সময় ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড এবং পোস্টারে ছেয়ে যায় দূতাবাস চত্বর। বক্তব্যে ট্রাম্পের কড়া সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ট্রাম্প যা কিছুর পক্ষে এবং আমেরিকায় তিনি যা করছেন তার সবকিছুরই আমি তীব্র বিরোধী। তাই আমি চাই মানুষ জানুক, আমেরিকানরা জানুক যে আমরা তাদের গণতন্ত্রের পক্ষে। কিন্তু আমরা সত্যিই চাই মিথ্যাচার, বর্ণবাদ, ফ্যাসিবাদ বন্ধ হোক। তাই আমরা সবাই আজ বিক্ষোভ করছি। তার এখানে আসা উচিত হয়নি। আমার মনে হয় না এমন একজন বিতর্কিত ব্যক্তিত্বকে এদেশে স্বাগত জানানো উচিত। আমি নিজেও একজন অভিবাসী। আমি ইতালি থেকে স্কটল্যান্ডে এসেছি। ট্রাম্প যা কিছু করেন তার সবকিছুরই আমি বিপক্ষে। আর আমার মনে হয় স্কটল্যান্ডের উচিত ট্রাম্পকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা। এতে বিশ্বকে এই বার্তা দেয়া হবে যে ট্রাম্প যা করছেন তার সাথে একমত নই আমরা। যেমন ফিলিস্তিনে গণহত্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রতি তার আচরণ। এবারে সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লায়েনের সাথে বৈঠক করবেন ট্রাম্প। অ্যাবারডিন এলাকায় তার মা ম্যারি অ্যান ম্যাকলিওডের নামে একটি দ্বিতীয় গলফ কোর্স উদ্বোধন করবেন তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরানের সিস্তান বেলুচিস্তানের একটি আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 13 জন। রাজধানী জাহেদানে বন্দুক হামলার পর আত্মহত্যা করেন 3 জন হামলাকারী। সিস্তান বেলুচিস্তানের উপ পুলিশ প্রধান জানান, হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে বিচার বিভাগীয় ভবনে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে ভবনের ভেতরে একটি গ্রেনেড নিক্ষেপ করলে হতাহতের ঘটনা হয়। নিহতদের মধ্যে আছেন 1 বছর বয়সী এক শিশু ও তার মা। এ ঘটনার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদল, এমন খবর দিচ্ছে ইরানের গণমাধ্যমগুলো। রাশিয়া থেকে নিজেদের যোগাযোগ স্যাটেলাইট নাহিদ-2 উৎক্ষেপণ করেছে ইরান। ইরান এবং রাশিয়া উভয়ই নিশ্চিত করেছে তথ্য। শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় নভোযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এই স্যাটেলাইট। রুশ রকেট সোয়ুজের মাধ্যমে উৎক্ষেপিত স্যাটেলাইটটির ওজন 110 কেজি। এটি ইরানের নিজস্ব প্রযুক্তি এবং প্রকৌশলীদের মাধ্যমে তৈরি, যাতে সহযোগিতা করেছে রাশিয়া। গত জানুয়ারিতে মস্কো ও তেহরানের মধ্যে 20 বছর বয়সী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির আওতায় ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে সাড়া ফেলেছে লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ও জারা সুলতানা। নাম চূড়ান্ত না হলেও ওয়েবসাইটে আপাতত ইয়োর পার্টি নামেই পরিচিত দলটি ধনী ও ক্ষমতাবানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলাই নতুন দলের অন্যতম লক্ষ্য। এদিকে রাজনীতির মাঠে নতুন দলের আগমনে সমর্থন কমতে পারে লেবার ও গ্রিন পার্টির। বিভিন্ন জরিপ সংস্থা দিচ্ছে এমন আভাস। যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন সম্প্রতি নতুন দল গঠনের ঘোষণা দিয়ে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড় ফেলেছেন তিনি। এই নতুন যাত্রায় তার সঙ্গী হিসেবে আছেন সদ্য লেবার পার্টি থেকে বরখাস্ত হওয়া জারা সুলতানা। তাদের নতুন দল ধনী ও ক্ষমতাবানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে। যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন এই ব্রিটিশ দুই নেতা।
যদিও দলটির নাম চূড়ান্ত হয়নি, একটি ওয়েবসাইটে আপাতত ইয়োর পার্টি নামে পরিচিতি পেয়েছে কর্বিনের নতুন দল। 24 ঘন্টার মধ্যে এতে যোগ দেওয়ার জন্য সাইন আপ করেছেন 3 লাখের বেশি মানুষ। আগামী বছরের মে মাসে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে কর্বিন ও জারার। বিশেষজ্ঞরা বলছেন নতুন একটি দল বদলে দিতে পারে ব্রিটেনের রাজনীতির চিত্র, যাতে সবচেয়ে বেশি ভোট হারানোর ঝুঁকি বাড়বে লেবার ও গ্রিন পার্টি। জরিপ সংস্থা মোর ইন কমনের গবেষণা বলছে যদি কর্বিন নেতৃত্বাধীন নতুন দল নির্বাচনে অংশ নেয় তবে তারা 10% ভোট পেতে পারে, ফলে ক্ষমতাসীন লেবার পার্টির ভোট 3% কমে যেতে পারে। এদিকে 2500 ব্রিটিশ নাগরিকদের ওপর ইউগভের চালানো জরিপ বলছে কর্বিনের নতুন বামপন্থী দলকে ভোট দিতে আগ্রহী 18% মানুষ। 2024 সালে নেতৃস্থানীয় নেতাদের সঙ্গে মতবিরোধ ও নীতিগত বিষয়ে ভিন্ন অবস্থানের কারণে লেবার পার্টি থেকে বহিষ্কৃত হন জেরেমি করবিন। ইসলিংটন নর্থে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তাকে লেবার পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়। দল থেকে বিদায় নিলেও রাজনীতির মাঠ থেকে পা সরাননি করবিন। গত বছর নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পড়েছেন জয়ের মুকুট। রাখি জেসমিন, চ্যানেল 24। পেরু আন্দিজ পর্বতাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 18 জন, আহত আরও 24 জন। শুক্রবার রাজধানী লিমা থেকে পেরুর আমাজন অঞ্চলের দিকে যাওয়ার পথে সড়ক থেকে ছিটকে পড়ে বাসটি। স্থানীয় গণমাধ্যম জানান বাসটিতে 60 জনের বেশি যাত্রী ছিলেন। ভিডিও ফুটেজে দেখা গেছে বাসটি ভেঙে 2 টুকরো হয়ে গেছে। কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে পর্যটন খাত। গেল বছরে বিশ্ব অর্থনীতির 10% দখলে রেখেছে এই শিল্প। অর্থের হিসেবে তা প্রায় $11 ট্রিলিয়ন। এই খাত ধরে অর্থনীতি চাঙ্গা করার তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির মতো দেশগুলো। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক নানা নিদর্শন ও হরেক রকমের খাবারের আকর্ষণে বাড়ে পর্যটন ব্যবসা। শুধু তাই নয়, অজানাকে জানতে প্রতি বছর লাখো মানুষ মেতে ওঠেন বিশ্ব ভ্রমণে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য বলছে বিশ্ব অর্থনীতির 10% দখলে রেখেছে পর্যটন শিল্প, যা প্রায় $11 ট্রিলিয়ন, যাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে 35 কোটি মানুষের। এমনই এক অঞ্চল যুক্তরাষ্ট্র। পর্যটন খাতকে কেন্দ্র করে গেল বছরে যাদের আয় $2.36 ট্রিলিয়ন। বিশেষ করে সুবিধাজনক অভ্যন্তরীণ ভ্রমণ ব্যবস্থা, শক্তিশালী অবকাঠামোর কারণে নিউ ইয়র্ক, লাস ভেগাস ও জাতীয় উদ্যানগুলির মতো আইকনিক স্থান সর্বাধিক ভ্রমণ গন্তব্যগুলোর একটি হয়ে উঠেছে। শীর্ষে রয়েছে চীনও। গেল বছর দেশটির অর্থনীতিতে যাদের অবদান $1.3 ট্রিলিয়ন। তথ্য বলছে আগামী দশকের মাঝে তালিকার শীর্ষে উঠে আসবে বেইজিং। এদিকে সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যের পাশাপাশি শক্তিশালী রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে পর্যটন খাতে বেশ অগ্রগতি করেছে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেনের মতো দেশগুলো। মহামারীর কারণে গেল কয়েক বছরে এই শিল্পে মন্দাভাব থাকলেও আবারও ঘুরে দাঁড়িয়েছে এই খাত। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।